স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো কোহেলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব বা কোহেলবার্গের মরাল ডেভেলপমেন্ট থিওরি। আজকের ক্লাসে আমরা কোহেলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব এবং সেই রিলেটেড যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমি তোমাদের আগের ক্লাসে আচরণবাদের বিভিন্ন তত্ত্বগুলোর মধ্যে যেমন থর্নডাইক, প্যাভলক, স্কিনার, এছাড়া কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে গেস্টাল্ট থিওরি, টলম্যানের থিওরি, ব্রুনারের থিওরি, ভাইগস্কির থিওরি, পেয়াজের থিওরি ইত্যাদি পড়ানো হয়ে গেছে। এছাড়া পার্সোনালিটির বিভিন্ন তত্ত্বগুলো, ইন্টেলিজেন্সের বিভিন্ন তত্ত্বগুলো আমি পড়িয়ে দিয়েছি। এছাড়া সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে সে সমস্ত বিষয়গুলো পড়ানো হয়ে গেছে। এছাড়া ইন্ডিয়ান স্কুল, ওয়েস্টার্ন স্কুলের মধ্যে যে সমস্ত স্কুলগুলো অন্তর্ভুক্ত হয় সেগুলো আমি পড়িয়ে দিয়েছি। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারো। এছাড়া আমি প্রত্যেকদিন তোমাদের শর্ট ভিডিও আপলোড করে থাকি, যেখানে আমি ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো বলে থাকি, যেগুলি তোমাদের যে কোনো কম্পিটিশন পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে সাহায্য করবে। এগুলো যদি তোমরা না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে শুরু করা যাক আজকে কোহেলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। কোহেলবার্গ ছিলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট। তিনি পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট দ্বারা প্রভাবিত হয়ে মরাল ডেভেলপমেন্ট থিওরি দিয়েছেন। তাহলে আমরা কি জানতে পারলাম? কোহেলবার্গ ছিলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট। তিনি পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি দিয়েছেন, মানে পিয়াজ কী চারটে স্টেজের মাধ্যমে বাচ্চাদের বিকাশ হয় এই কথা বলেছেন, তেমনি কোহেলবার্গও তার মরাল ডেভেলপমেন্ট থিওরি মানে নৈতিক বিকাশের তত্ত্বটি স্টেজের মধ্যে দিয়ে যে বাচ্চাদের যে নৈতিক বিকাশ হয় সে কথা বলেছেন। তিনি আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করার জন্য শিশুদের নৈতিক বিকাশের উপর তার গবেষণাপত্র দাখিল করেন। তিনি এই গবেষণায় নৈতিক বিকাশের উপর স্নাতক তত্ত্বের অসাধারণ কথা ব্যক্ত করেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ে 6 বছর অধ্যাপনার তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনের জন্য আমন্ত্রিত হয়। সেখানে তিনি আজীবন নৈতিক বিকাশের উপর গবেষণারত ছিলেন। তাহলে আমরা কি কি জানতে পারলাম? তিনি ছিলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট। তিনি পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট তত্ত্ব তার দ্বারা প্রভাবিত হয়ে তিনি তার মরাল ডেভেলপমেন্ট থিওরিটা দিয়েছিলেন। তিনি সারা জীবন মানে বাচ্চাদের মানে কিভাবে মরাল ডেভেলপমেন্ট নৈতিক বিকাশ হবে সে বিষয় নিয়ে গবেষণারত করেছিলেন। আশা করি বোঝা গেল। এরপরে দেখে নি কি আছে। কোহেলবার্গের মরাল ডেভেলপমেন্ট থিওরি বা নৈতিক বিকাশের তত্ত্ব পড়ানোর আগে আমাদের কোহেলবার্গ কয়েকটা শব্দ ব্যবহার করেছে, সেই শব্দগুলো একটু জেনে নিই। তিনি ব্যবহার করেছেন যেমন নৈতিকতা বা মরালিটি, মরাল ডেলিমা বা নৈতিক দ্বন্দ্ব, মরাল রিজনিং বা নৈতিক যুক্তি। এগুলো কি সেগুলো একটু জেনে নিই। প্রথমটা কি আছে? নৈতিকতা বা মরালিটি। ব্যক্তি ও সমাজের কল্যাণার্থে কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত আচরণবলী অনুসরণ করাই হলো নৈতিকতার পরিচয়। যেমন সৎ, সত্যবাদী, দয়ালু, জ্ঞানী, ন্যায়পরায়ণ, সাহসিকতা ইত্যাদিগুলো হলো যেমন সৎ বা নৈতিকতা বা দয়ালু, ন্যায়পরায়ণ এগুলো হলো তা নৈতিকতা বা মরালিটিকে বোঝায়। আর নৈতিক ডেলিমা কি বা নৈতিক দ্বন্দ্ব কি? কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে দ্বন্দ্ব মধ্যে থাকলে তাকে বলা হয় মরাল ডেলিমা। আর মরাল রিজনিং কি বা নৈতিক যুক্তি কি? কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য চিন্তা করাই হলো নৈতিক যুক্তি। তাহলে আমি এইগুলো বলার আগে একটা উদাহরণ দিই, তাহলে তোমরা এগুলো আরও ভালোভাবে বুঝবে। ধরে নাও কোনো ব্যক্তি, কোনো একটা ছেলে, সে ভালো করে পড়াশোনা করেছে, তার সামনে আছে WB টেট পরীক্ষা, তার জন্য খুব ভালো করে পড়াশোনা করেছে, একদম সে জানে যে পরীক্ষা দিলে সে পাস করে যাবে, মানে প্রিপারেশন খুব ভালো।
যে ডেটে তার এই যে টেট পরীক্ষা আছে সেই ডেটে তার বোনের বিয়ে ঠিক হয়েছে, মানে যে দিনে তার পরীক্ষা আছে সেই দিনই তার বোনের বিয়ে। এবার ছেলেটা কি করবে? ছেলেটার মধ্যে একটা নৈতিক দ্বন্দ্ব তৈরি হলো। সে বিয়ে অ্যাটেন্ড করবে না পরীক্ষা দিতে যাবে, জানে পরীক্ষা দিলে পাস করে যাবে, কিন্তু বিয়েটাও জরুরি, কারণ একটাই বোন, বিয়ে তো বারবার হবে না, একবারই বিয়ে হবে। এই যে দ্বন্দ্বটা তৈরি হলো, এটাকে বলা হয় নৈতিক দ্বন্দ্ব বা মরাল ডিলেমা। এই দুটোর মধ্যে বিয়ে অ্যাটেন্ড করবে বা টেট পরীক্ষা দেবে বা কোনটা করবে, সেই যে দ্বন্দ্বটা তৈরি হয় সেটাকে বলা হয় নৈতিক দ্বন্দ্ব। শেষ পর্যন্ত কি করলো, এই দুটির মধ্যে যে কোনো একটা, এই দুটোর মধ্যে একটা একটা বেছে নিতে হবে। শেষ পর্যন্ত ধরে নাও যে কোনো একটা বেছে নেবে, যেমন সে টেট পরীক্ষায় দিতে যাবে, এই যে টেট পরীক্ষা দিয়ে দিতে গেল কিন্তু বিয়ে অ্যাটেন্ড করলো না, এই যে বিয়ে অ্যাটেন্ড না করার রিজন মানে কারণটা জানালো, সেটাকে বলা হয় নৈতিক যুক্তি। আশা করি বোঝা গেল কোনটা নৈতিক যুক্তি আর কোনটা নৈতিক দ্বন্দ্ব। দুটোর মধ্যে থেকে একটা সিলেক্ট করা মানে একটাকে বেছে নেওয়া, আর যেটাকে বাদ দেওয়া হলো তার বিরুদ্ধে যে যুক্তি, মানে তার জন্য যে সমস্ত যুক্তি দিল, সে কিসের জন্য সে টেট পরীক্ষা দিতে যাচ্ছে সেটা যে যুক্তি দিল সেটাকে বলা হয় নৈতিক যুক্তি। আর দুটোর মধ্যে যে দ্বন্দ্ব তাকে বলা হয় নৈতিক দ্বন্দ্ব বা মরাল ডিলেমা। আর মরালিটি হলো সৎ, ন্যায়পরায়ণ, জ্ঞানী, মানে যে সত্য পথে চলা বা সত্য কথা বলা বা সাহসিকতা পরিচয় দেয়, এটাকেই বলা হয় মরালিটি। আশা করি বোঝা গেল। দেখো এখানে দেওয়া আছে, এই তো এখানে দেওয়া আছে নৈতিক দ্বন্দ্ব কী জিনিস। নৈতিক দ্বন্দ্ব হলো দুটোর মধ্যে যে কোনো মধ্যে কোনটা নেবে আবার কোনটা করবে না, এই যে দ্বন্দ্ব সেটাকে বলা হয় নৈতিক দ্বন্দ্ব। আর যে কোনো একটা বেছে না হলো নৈতিক, মানে যেটা বেছে নিচ্ছে বা অন্যটা বাদ দেওয়া হচ্ছে সে তার কারণটা বলা, সেটাকে হলো নৈতিক মানে মরাল রিজনিং বা নৈতিক যুক্তি। এরপরে দেখে নি কি আছে। এরপর দেখো দেওয়া আছে হেন্স ডেলিমা স্টোরি। কোহলবার তার নৈতিক বিকাশের তত্ত্ব দেওয়ার আগে 10 থেকে 16 বছর বয়সী বাচ্চাদেরকে একটা স্টোরি বলেছিল। সেই স্টোরিটা হলো হ্যান্সেল ডেলিমা স্টোরি। স্টোরিটা কি ছিল এবার একটু জেনে নিই। হ্যান্স ছিলেন একজন লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির একজন ব্যক্তি। তার ওয়াইফের একটা একটা ভীষণ গভীর একটা রোগ হয়েছিল। ডক্টর তাকে বলেছিল যে একজন কেমিস্টের পাশে দাও, সেই কেমিস্টের কাছে একটা মেডিসিন আছে, সেই মেডিসিনটা নিয়ে এসে তার বউকে যদি খাওয়ানো যায় তবে সে ভালো হয়ে যাবে। সে রীতিমতো সেই কেমিস্টের পাশে গেল, কেমিস্টকে গিয়ে ওষুধের জন্য বলল, সেই ওষুধটা সে দামটা চাইলো, ধরে নাও কোনো ওষুধটার দাম যদি 100 টাকা হয়, সেই ওষুধের দোকানওয়ালা চাকের কাছে বলল 1000 টাকা দাও। তার কাছে 1000 টাকা দেওয়া তার কাছে মানে সাধ্যের বাইরে ছিল, তার কাছে অত টাকা নেই, সে দিতে পারছে না। সে অনেক রিকোয়েস্ট করলো, দেখো আমাকে এই ওষুধটা না দিলে আমার বউ মারা যাবে, তুমি আমাকে দাও। কিছুতেই দেবে না। সে অনেক চেষ্টা করলো, অনেক জায়গায় অনেক আত্মীয় স্বজনের কাছে মানে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কেউই তাকে দিল না। সে কেমিস্টকে রিকোয়েস্ট করলো, কেমিস্টও রাজি না। শেষ পর্যন্ত সে কী করলো, রাত্রিবেলায় সেই দোকানটা চুরি করে সেই ওষুধটা নিল। এই যে কাজটা করলো, মানে কি প্রথমে ওষুধটার জন্য অনেক রিকোয়েস্ট করলো কিন্তু ওষুধটা দিল না। এই যে তার মধ্যে যে ডেলিমা তৈরি হলো, মানে দ্বন্দ্ব তৈরি হলো, কী করবে, বউকে বাঁচানোও দরকার আছে আবার ওষুধটাও দরকার, ওষুধটা না দিলে বউ বাঁচবে না। এই যে দ্বন্দ্বটা তৈরি হয় এটাকে বলা হয় হেন্স ডেলিমা। এই 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 স্টোরিটা কী করেছিল, কোহলবার 10 থেকে 16 বছর বয়সী বাচ্চাদেরকে শুনিয়েছিল, প্রত্যেক বাচ্চাদেরকে শুনিয়েছিল, এবং 16 বছর বয়সে 10 থেকে 16 বছর বয়সী ছেলেদেরকে বিশেষ স্পেশালি বয়দেরকে শুনিয়েছিল। সে এক একজন এক এক রকম মত দিয়েছিল। কেউ বলেছিল চুরি করা উচিত নয়, কারণ চুরি হলে শাস্তি হবে, বা কেউ বলেছে চুরি করা উচিত, শাস্তি পাওয়া উচিত, চুরিও করবে মানে যেহেতু বউকে বাঁচানো উচিত তার জন্য চুরিও করা উচিত, এবং যেহেতু অন্যায় করেছে তার জন্য শাস্তি পাওয়া উচিত। আবার কেউ বলেছে চুরি করা উচিত, কোনো শাস্তি পাওয়া উচিত না, কারণ যে কেমিস্টের কাছে সেও তো দামটা বেশি বলছিল, সেও তো অন্যায় করছিল, এই জন্য অনেকে বিভিন্ন জন বিভিন্ন মত দিয়েছিল। এর উপর ভিত্তি করে কোহলবার তার তত্ত্বটি তৈরি করেছিল। এবার আমরা তার তত্ত্ব যে থিওরিটা দিয়েছিল সেই থিওরিটা এবার একটু দেখে নিই। কোহলবার নৈতিক বিকাশের 3টি পর্যায় দিয়েছিলেন, 3 লেভেল অফ মরাল ডেভেলপমেন্ট। কোহলবার তার তত্ত্বে যে মরাল ডেভেলপমেন্ট থিওরি দিয়েছেন সেখানে সে 3টি লেভেলের কথা উল্লেখ করেছে। সেই লেভেলগুলো 1 নম্বর হলো প্রি কনভেনশনাল লেভেল, মানে প্রাক প্রথাগত পর্যায়, এটা বয়স হলো 4 থেকে 10 বছর।
দ্বিতীয় হলো কনভেনশনাল লেভেল মানে প্রথাগত পর্যায়, এটা হলো বয়স হলো 10 থেকে 13 বছর। আর 3 নম্বর হলো পোস্ট কনভেনশনাল লেভেল মানে উত্তর প্রথাগত পর্যায়, এটা বয়স হলো 13+। তাহলে আমরা কি জানতে পারলাম, কোহলবার্গ যে 3টে পর্যায়ের কথা উল্লেখ করেছে, লেভেল যে 3টে লেভেলের কথা উল্লেখ করেছে সেটা হলো প্রি কনভেনশনাল লেভেল, কনভেনশনাল লেভেল এবং পোস্ট কনভেনশনাল লেভেল মানে প্রাক প্রথাগত পর্যায় অ্যান্ড উত্তর প্রথাগত পর্যায়। আর এখানে যে এজগুলো দেওয়া আছে এগুলো মনে রাখবে, 4 থেকে 10, তার কনভেনশনাল হলো 10 থেকে 13 আর পোস্ট কনভেনশনাল হলো 13+। অনেক সময় পরীক্ষায় বলে কোহলবার্গ কয়টা লেভেল দিয়েছে, লেভেল যদি বলে তাহলে হবে কোহলবার্গ 3টে লেভেল দিয়েছে। আর এর সঙ্গে অনেক সময় বলে কোহলবার্গ কয়েকটা স্তর দিয়েছে, আর স্তর যদি বলে স্তর হলো 6টা। তাহলে আমরা কি জানতে পারলাম, লেভেল হলো 3টে আর স্টেজ মানে স্টেজ যদি বলে স্টেজ হবে 6টা। এবার 6টা স্টেজ কী কী দিয়েছে সেগুলো একটু দেখে নেই। একটা হলো প্রি কনভেনশনাল লেভেল, যখন এটা এজ হলো 4 থেকে 10 বছর, এখানে দিয়েছে 2টো স্তর আছে। একটা হলো 1 নম্বর হলো শাস্তি ও পুরস্কারের দ্বারা নিয়ন্ত্রিত, 2 নম্বর হলো আত্মকেন্দ্রিকের দ্বারা নিয়ন্ত্রিত। এই যে প্রথম লেভেলটা মানে প্রি কনভেনশনাল স্টেজ লেভেল, এখানে 2টো স্তর আছে, একটা হলো শাস্তি ও পুরস্কারের দ্বারা নিয়ন্ত্রিত আর 2 নম্বর হলো আত্মকেন্দ্রিকের দ্বারা নিয়ন্ত্রিত। তারপর 2 নম্বর লেভেল কি আছে, 2 নম্বর লেভেল হলো কনভেনশনাল লেভেল হলো 10 থেকে 13। এটা কি আছে, এটার আবার 2টো স্তর, একটা হলো অন্যদের অনুমোদনের দ্বারা নিয়ন্ত্রিত আর 2 নম্বর হলো আইন যা সমস্ত সমাজের দ্বারা স্বীকৃত তার দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে আমরা কি জানলাম, প্রথমটা প্রি কনভেনশনাল 2টো স্তর, কনভেনশনালের 2টো স্তর আর পোস্ট কনভেনশনালের 2টো স্তর আছে। পোস্ট কনভেনশনাল 13+ বয়সটা। এখানে দুটো স্তর কী কী, একটা হলো যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত আর একটা হলো বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে আমরা কি জানতে পারলাম, কোহলবার্গ তার মরাল ডেভেলপমেন্ট থিওরিতে 3টে লেভেল এবং 6টা স্তরের কথা দিয়েছে। তোমরা এটা খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষাতে অনেক সময় বলে লেভেল কটা, লেভেল যদি বলে তাহলে 3টে আর স্তর মানে স্টেজ যদি বলা হয় সেটা হলো 6টা। এবার আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে যে প্রি কনভেনশনাল বা পোস্ট কনভেনশনাল এগুলো এবার আলাদা আলাদা করে একটু দেখে নিই। লেভেল হলো প্রি কনভেনশনাল লেভেল মানে প্রাক প্রথাগত পর্যায়, এটা বয়স হলো 4 থেকে 10 বছর। এই টাইমে কি বলা আছে, এই টাইমে বাচ্চাদের মধ্যে এই পর্যায়ে শিশুর নৈতিক আচরণ সাধারণত এটা স্বার্থের দ্বারা নিয়ন্ত্রিত, শাস্তি এড়াতে এবং ব্যক্তিগত সন্তুষ্টি অন্যায়ের উদ্দেশ্যে শিশুর নৈতিক আচরণ করে। এটা আবার 2টো স্তর আছে, একটা হলো অবিডেন্ট অ্যান্ড পানিশমেন্ট মানে শাস্তি ও বাধ্যতা। শাস্তি এড়ানোর জন্য শিশু অন্যের বাধ্য হয় এবং নিয়ম নীতি অনুসরণ করে কেবল নৈতিক আচরণের দ্বারা প্রভাবিত হয় না। আর 2 নম্বর কি আছে, ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সটেন্ট মানে ইচ্ছামতো আচরণ। কেবলমাত্র স্বার্থ রক্ষার জন্য শিশু নিয়ম নীতি মেনে চলে, কেন সে নির্দিষ্ট আচরণ করবে তা বিচার করে না, অর্থাৎ নৈতিক বিকাশের আত্মকেন্দ্রিক দেখা যায়। তাহলে আমরা কি কি জানতে পারলাম, আমরা এখানে জানতে পারলাম প্রি কনভেনশন লেভেল যেখানে বয়স হলো 4 থেকে 10 বছর, এই টাইমে বাচ্চাদের মধ্যে কোনো মরালিটি মানে নৈতিকতার বিকাশ হয় না, কোনো মরালিটির মানে বিকাশ ঘটে না। এই টাইমে এতে 2টো স্তর আছে, একটা হলো অবিডেন্ট অ্যান্ড পানিশমেন্ট মানে শাস্তি ও বাধ্যতামূলক আর দ্বিতীয় হলো ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ। অবিডেন্ট পানিশমেন্টটা কি, অবিডেন্ট পানিশমেন্ট হলো এই সময় বাচ্চাদেরকে মানে মরালিটিটা বাড়ি থেকে চাপিয়ে দেওয়া হয়, এই সময় বাচ্চারা শাস্তির ভয়ে সেই কাজটা করে। যেমন ক্লাসের মধ্যে সব বাচ্চা চুপ করে থাকে, কারণ যদি জানে আমি যদি চুপ করে না থাকি টিচার এসে আমাকে শাস্তি দেবে, এই যে শাস্তির ভয়ে সেই কাজটা করে, বা বাড়িতে বাবা মা যা বলছে সেই কথাটা শুনছে, জানে সে যদি আমি না করলে বাবা মা আমাকে শাস্তি দেবে, এই যে শাস্তির ভয়ে সেই কাজটা করে তার মধ্যে কোনো মরালিটি ডেভেলপড হয় না, শাস্তির ভয়ে সেই কাজটা করে, সেটা হলো অবিডেন্ট অ্যান্ড পানিশমেন্ট। আর 2 নম্বর কি আছে, ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সটেন্ট মানে ইচ্ছা মতো মানে সেলফ ইন্টারেস্ট। এই স্টেজটাকে অনেক সময় বলা হয় টিট ফর টেট, মানে টিট ফর টেট বলতে কি বোঝায়, টিট ফর টেট বলছে তুই আমাকে মারলে আমিও তোকে মারবো, তুই আমার পেন ভেঙে দিয়েছিস আমি তোর ভেঙে যাই, এই যে টিট ফর মানে নিজের স্বার্থে সেই কাজটা করা, এই জন্য এই স্টেজটাকে বলা হয় টিট ফর টেট। অনেক সময় পরীক্ষায় বলে টিট ফর টেট কোন স্টেজটাকে বলা হয়, তাহলে টিট ফর টেট কোন স্টেজকে বলা হয়, ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সটেন্ট মানে ইচ্ছা মতো আচরণকে বলা হয় টিট ফর টেট। এই সময়ও বাচ্চাদের কোনো মরাল ডেভেলপমেন্ট হয় না, নিজেদের স্বার্থের জন্য সেই কাজটা করে।
এবার আমি বলি তোমাদের এই যে শুরু করার আগে যে হ্যান্সের যে স্টোরিটা বলেছে, এখানে এই স্তরে বাচ্চাদেরকে যদি কোশ্চেন করা যায় যে অবিডেন্ট অফ পানিশমেন্ট, এই স্তরে বাচ্চাদেরকে যদি কোশ্চেন করা যায় এই টাইমে হ্যান্স কী করা উচিত, তখন এই স্তরে বাচ্চারা কি বলবে, চুরি করা উচিত নয়, কারণ চুরি করলে শাস্তি পাবে। এরা অবিডেন্ট অফ পানিশমেন্ট কি বলবে, তারা বলবে যে চুরি করা উচিত নয়, চুরি করলে শাস্তি দেবে, না না চুরি একদম করা উচিত না। আর ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ তারা কি বলবে, তারা বলবে চুরি করা উচিত, যদি চুরি করে তাহলে তার বউ বেঁচে যাবে, তাহলে সেই মানে হ্যাঁ খুশি হবে, সেটা এরকম কথা বলবে। এই স্তরে আশা করে বোঝা গেলো, এই স্তরে বাচ্চারা এরকম টাইপের উত্তর দেবে। এরপরে দেখে নিই পরের স্টেজটা। 2 নম্বর লেভেল হলো কনভেনশনাল লেভেল, গত পর্যায়ে। এই স্তরে বয়স হলো 10 থেকে 13 বছর বয়স। এই পর্যায়ে দুটো স্তর আছে, একটা হলো গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন, মানে অন্যদের অনুমোদনের দ্বারা নিয়ন্ত্রিত। আর 4 নম্বর স্তর হলো অথরিটি অ্যান্ড সোশ্যাল অর্ডার মেনটেন্যান্স ওরিয়েন্টেশন, মানে আইন যা সমস্ত সমাজের দ্বারা স্বীকৃত তার দ্বারা নিয়ন্ত্রিত। এবার আমরা এই স্তরগুলো দেখে নিই। 3 নম্বর হলো গুড বয় নাইস গার্ল, মানে অন্যদের অনুমোদনের দ্বারা নিয়ন্ত্রিত। এই স্তরে কী হয়, এই বয়সে বালকরা অপরের স্বার্থে কাঙ্ক্ষিত করে, যেমন ভালো ছেলে ভালো মেয়ে, এটা ভালো দুবার হয়ে গেছে, শুনতে চাই। মানে কি, এই স্তরে বলে এই যে প্রথাগত পর্যায়ে মানে কনভেনশনাল লেভেল, এই স্তরে বাচ্চাদের মধ্যে মরাল রিজনিং বিকাশ ঘটে। আমরা কি বললাম, প্রি কনভেনশনাল লেভেল বাচ্চাদের মধ্যে কোনো মরালিটি হয় না, কিন্তু কনভেনশনাল লেভেল বাচ্চাদের মধ্যে মরাল রিজনিং ডেভেলপ ঘটে। এই স্তরে বাচ্চাদের মানে এই যে 3 নম্বর স্তরে গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন বলতে গেলে, এই সময় বাচ্চারা সবসময় ভালো হয়ে যায়, মানে টিচারের কাছে বাবা মার কাছে মানে ভালো থাকতে চায়, তাহলে বাবা মা তাদের প্রশংসা করবে, আবার টিচার প্রশংসা সবসময় সে গুড বয় নাইস গার্লের মতো ব্যবহার করে। আর 4 নম্বর স্টেজ কি বলা আছে, অথরিটি অ্যান্ড সোশ্যাল অর্ডার মেনটেন্যান্স, মানে ওরিয়েন্টেশন, মানে আইন যা সমস্ত সমাজের দ্বারা স্বীকৃত। এই স্তরে কী করে, এই স্তরে নিয়ম নীতি প্রাধান্য পায় বা আইন সমাজ ধর্ম ও নৈতিকতা আচরণকে নিয়ন্ত্রিত করে। এই স্তরে বালকরা আইনসঙ্গত সমাজ সমর্থন আচরণ কর্তব্য বলে মনে করে। মানে এই স্তরে বাচ্চারা সমাজের যে সমস্ত নিয়ম কানুন নীতি আছে সেগুলো যথেষ্ট মানে মেনে চলতে চায়। এই সময় আইন মানে সমাজের যে সমস্ত নিয়ম কানুন আছে তার বিরুদ্ধে যেতে চায় না, সমাজের নিয়ম কানুনকে মেনে চলাকে তারা বেশি পছন্দ করে। তাহলে এই স্তরে বাচ্চার এই যে কনভেনশন লেভেল মানে প্রথাগত পর্যায়ে স্তরে বাচ্চাদেরকে যদি হ্যান্সের স্টোরি বলা যায়, তাহলে কি করবে তারা, যেমন 3 নম্বর স্টেজে গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন, এই স্তরে বাচ্চাকে যদি হ্যান্সের স্টোরি বলা হয়, তারা কি বলবে, তারা বলবে যে চুরি করা উচিত, কারণ চুরি করলে মানে যে হ্যান্স যদি চুরি করতো তাহলে তার ওষুধটা পেলে তার বউ ভালো হয়ে যাবে, সেই বউয়ের কাছে হ্যান্স তাহলে ভালো হয়ে যাবে, মানে গুড বয় নাইস গার্লে মানে একটা ট্যাগ লেগে যাবে, মানে সে বউয়ের কাছে ভালো হয়ে যেতে পারবে, এর জন্য তারা বলবে চুরি করা উচিত। আর 4 নম্বর স্টেজের বাচ্চারা কি বলবে, 4 নম্বর স্টেজে বলবে না চুরি করা উচিত নয়, কারণ চুরি করলে সমাজ বিরোধী কাজ করছে, মানে সমাজের নিয়মকানুন যে আমাদের সমাজের যে কর্তব্য নিয়মকানুন আছে সেগুলো মানছে না, সেজন্য চুরি করা উচিত না। তার হ্যান্সের স্টোরি যদি এই 4 নম্বর স্টেজের বাচ্চাদেরকে বলা যায়, তারা বলে হ্যান্সের স্টোরিটা যদি বলা যায়, তারা বলবে যে হ্যান্সকে চুরি করা উচিত হবে না। আশা করি বোঝা গেল। 3 নম্বর হলো পোস্ট কনভেনশনাল লেভেল। 3 নম্বর লেভেলটা হলো পোস্ট কনভেনশনাল লেভেল বা উত্তর প্রথাগত পর্যায়। এই স্তরে বয়স হলো 13 বছর বা তার বেশি। এই বয়সে প্রকৃত নৈতিকতা দেখা যায়, নীতিবোধ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তি অন্যদের উপর নির্ভর করে না। মানে এই স্তরে খুব অল্প বাচ্চারাই এই স্তরে পৌঁছয়, মানে সাধারণত 10 থেকে 15% বাচ্চারা এই স্তরে পৌঁছাতে পারে। এই পর্যায়ে দুটো স্তর আছে। এই স্তরগুলো কী কী, একটা হলো সোশ্যাল কন্ট্যাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল লাইফ, মানে যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত। আর 6 নম্বর মানে স্তর হলো ইউনিভার্সাল প্রিন্সিপাল বা বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত। এবার আমরা একটু দেখে নিই সোশ্যাল কন্ট্যাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইট মানে যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত স্তরটা কীরকম। নৈতিক বিবেকের এই স্তরে প্রধান বৈশিষ্ট্য হলো নীতি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তি যুক্তির আশ্রয় নেয়, আইন তার আচরণকে নিয়ন্ত্রিত করে, সে জানে আইন সমস্ত সমাজের দ্বারা স্বীকৃত, তাই আইনকে সামনে রেখে তারা নৈতিক আচরণ প্রকাশ পায়। মানে এই সময় মরালিটি বাচ্চাদের মধ্যে অতিরিক্ত মরালিটি দেখা যায়। এই সময় বাচ্চারা মনে করেন
আমাদের সমাজে যে সমস্ত আইন কানুন নিয়ম আছে সেগুলি যদি আমাদের স্বার্থ না রক্ষা করে তবে আমরা সেই আইনগুলোকে মানব না। মানে এই সময় বাচ্চারা মনে করে যে সমস্ত নিয়ম কানুন আমাদের স্বার্থ রক্ষা করবে না সে সমস্ত আইন কানুন আমরা মেনে চলবো না। এই স্তরে বাচ্চারা এরকম ধারণা পোষণ করেন। আর 6 নম্বর কি আছে? 6 নম্বর হলো ইউনিভার্সাল প্রিন্সিপাল, মানে বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত। মানে বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত কি হয়? এই স্তরে নৈতিক আচরণের ক্ষেত্রে ব্যক্তি বিবেককে খুবই সক্রিয় হয়, কোনো আইন বা সামাজিক যুক্তির দ্বারা নয়। ব্যক্তির আচরণ নিয়ন্ত্রিত হয় তার বিবেকের দ্বারা। সমাজের কল্যাণ হলো এমন আচরণ সে করে এবং নিজের আচরণকে প্রকাশ ঘটায়, এটি সার্বজনীন নীতি বলে। মানে কি, এই স্তরের বাচ্চাদের মধ্যে ইথিক্সের পরিমাপ অতিরিক্ত বেশি পরিমাপে দেখা যায়। এটা হলো সর্বলাস্ট স্টেজ। এই স্তরে বাচ্চা খুব অল্প বাচ্চায় এই স্তরে পৌঁছে দেয়। এই সময় ইথিক্সটা তাদের মধ্যে অতিরিক্ত বেশি পরিমাপে দেখা যায়। মানে সেলফ মরালিটি, মানে নিজের ইথিক্সের এক কদম এদিক ওদিকে যেতে চায় না। যেমন উদাহরণ হিসাবে বলি, গান্ধীজি ছিলেন একজন সত্যের অহিংসার পূজারী। সে ইংরেজরা তার উপর যতই অত্যাচার করছে সে অহিংসা থেকে এক কদমও মানে পিছু পা হতে ভয় পাননি। এই যে একটা নির্দিষ্ট নীতিকে মেনে চলা, এটাই হলো ইউনিভার্সাল বা বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত নীতি। এই নীতিকে মেনে চলে। যেমন মহাত্মা গান্ধী, মাদার টেরিজা, নেলসন ম্যান্ডেলা একটা নির্দিষ্ট নীতি বা প্রিন্সিপালকে মেনে চলেছিল। এই সমস্ত এই স্তরে খুব অল্প বাচ্চারা বা অল্পরা এই স্তরে পৌঁছবে, একটা নির্দিষ্ট নীতি মেনে চলে, সেই নীতিকে তারা ফলো করে। তাহলে আমরা এই যে থার্ড লেভেলে যে দুটো স্তর আছে, মানে সোশ্যাল কন্ট্যাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইট, এই স্তরে বাচ্চাদের যদি হ্যান্সেস টুটে বলা যায়, এই স্তরে বাচ্চারা কি বলবে? এই স্তরে বাচ্চারা বলবে যে চুরি করা উচিত কিন্তু পুলিশের কাছে ধরা দেওয়া উচিত নয়। কারণ পুলিশের কাছে ধরা দেওয়া উচিত না কেন বলবে? তারা বলবে যে কেমিস্টটা ছিল সেও তো ভুল করছিল, সেও তো বেশি দাম বলছিল বলে সেই ওষুধটা কিনতে পারছিল না, সেও তো অন্যায় করছিল। তার জন্য এই স্তরে বাচ্চারা বলবে চুরি করা উচিত কিন্তু পুলিশের কাছে ধরা দেওয়া উচিত না। আর 6 নম্বর স্টেজের বাচ্চারা কি বলবে? তারা বলবে যে চুরি করা উচিত এবং হ্যান্সেল পুলিশের কাছে ধরা দেওয়া উচিত এবং জেল খাটা উচিত। যেহেতু চুরি করে মানে অন্যায় করেছে, চুরি করাটা একটা অন্যায়, সেই জন্য সে ধরা দেবে এবং জেলও খাটবে। অন্যায় করেছে তার জন্য তাকে জেল খাটা উচিত বলে মনে করবে। তাহলে আশা করি বোঝা গেল এই যে 3টে লেভেল এবং 4টে স্টেজ, মানে যে 3টে লেভেল কথা বলা হয়েছে, যেমন প্রি কনভেনশনাল লেভেল, কনভেনশনাল লেভেল অ্যান্ড পোস্ট কনভেনশনাল লেভেল, এবং যে 6টা স্তর আছে সেই স্তরগুলো কমপ্লিট হলো। এরপরে দেখে নি কি আছে। এরপর দেখো কোহলবার্গের যে নৈতিক বিকাশের প্রেক্ষিতে ব্যক্তির আচরণকে দুভাগে ভাগ করেছে। একটা হলো টাইপ এ, একটা হলো টাইপ বি। টাইপের কি বলছে? ব্যক্তির নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কর্তব্য ও নিয়মের দ্বারা। মানে এই টাইপের ব্যক্তিদের মনে করে তারা নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কর্তব্য ও নিয়মের দ্বারা। আর বি টাইপের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় নির্দিষ্ট আদর্শ ও উন্নত বিবেকের দ্বারা। কোহলবার্গ তার নৈতিক বিকাশে দুটো স্তরের কথা বলছে, একটা টাইপ এ, একটা টাইপ বি। টাইপ এ এরা বলেছে একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে, সেগুলোকে মেনে চলতে হবে। কিন্তু টাইপ বি বলে যে সে একটা আদর্শ ও উন্নত বিবেকের দ্বারা ব্যক্তির নৈতিকতা বিকাশ করা যাবে। আশা করি বোঝা গেল। এরপরে দেখে নিই। এরপর আমরা দেখব কোহলবার্গের যে মরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশের তত্ত্বটা দিয়েছে, এই তত্ত্বের যে সমালোচনা হয়েছিল সেই সমালোচনাগুলো একটু এবার দেখে নিই। 1 নম্বর হলো জেন্ডার বায়াস, ইগনোর দ্য ফিমেল পার্সপেক্টিভ। কোহলবার্গ তার তত্ত্বে মেয়েদের গুরুত্ব দেয়নি। কোহলবার্গের সহযোগী গিস বলেছেন কোহলবার্গের ধারণা জাস্টিসের উপর গুরুত্ব দিয়েছে কিন্তু নৈতিকতার উপর গুরুত্ব দেয়নি। তাহলে আমরা কি জানতে পারেন? কোহলবার্গ যে মরাল ডেভেলপমেন্ট নৈতিক বিকাশের তত্ত্বটা দিয়েছে এটা জেন্ডার বায়াস ছিল। এখানে কোহলবার্গের তত্ত্বে 72 জন মানে বয়কে নিয়ে করা হয়েছিল, কারণ মেয়েদেরও যে মরালিটি সেটা পরীক্ষা করা হয়েছিল। এই যে 72 লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির 72 জন ছেলেকে নিয়ে এই মানে ছেলেকে এই কোশ্চেন মানে হ্যান্সের স্টোরিটা বলা ছিল, সে কি তার উত্তর দেয় সেটা দেখা হয়েছিল। কিন্তু যে মেয়েদেরকে মানে গার্লসদের নিয়ে করা হয়েছিল না, এটা জেন্ডার বায়াসনেসের পরিচয় পাওয়া গেছিলো। আর এখানে কোহলবার্গের যে জাস্টিসের উপর বেশি গুরুত্ব দিয়েছে, তার নৈতিকতার উপর তেমনি গুরুত্ব দিয়েছে না। তার সহকর্মী গিবস বলেছিলেন যে তার তত্ত্বে জাস্টিসটার উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছিল। আর 2 নম্বর সমালোচনা কি আছে হলো এজ বায়াস। এজ বায়াস বলতে কি বোঝায়? এখানে সাধারণত যে সমস্ত বাচ্চাকে নেওয়া ছিল তাদের বয়স ছিল 10 থেকে 16 বছর। 10 থেকে 16 বছরের বাচ্চাদের মধ্যে
এই পরীক্ষাটা করা হয়েছিল 10 থেকে 16 বছর। এই যে 10 থেকে 16 বছরের বাচ্চাদের মানে লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি 10 থেকে 16 বছরের বাচ্চাদের দিয়ে নেওয়া হয়েছিল। আর হ্যান্সেস বলা হয়েছিল একটা হ্যান্সেস স্টোরিটা বোঝার মতো যে এই যে 10 থেকে 16 বছর বয়সের বাচ্চাদের এই যে হ্যান্সেস স্টোরিটা বোঝার মতো ক্ষমতা ছিল না, কারণ হ্যান্স একটা ম্যারেজ পার্সন ছিল, কিন্তু এই বয়সের বাচ্চারা একটা ম্যারেজ পার্সনের যে কী করা উচিত মানে সেই রকম বোঝার মতো ক্ষমতা তাদের থাকার কথা নয়। এটাই হলো এজ বায়াস তৈরি হচ্ছে। তারপরে 3 নম্বর পয়েন্ট কাছে হাইপোথেটিক্যাল সিচুয়েশন। হাইপোথেটিক্যাল মানে একটা কাল্পনিক সিচুয়েশন, যে হ্যান্সেস স্টোরি একটা কাল্পনিক সিচুয়েশন তৈরি করে সেই স্টোরিটা সেই বাচ্চাদেরকে বলা হয়েছিল, তার সে কি উত্তর দেয় তার উপর ভিত্তি করে সে তার মানে তত্ত্বটা তৈরি করা হয়েছিল। যে হাইপোথেটিক্যাল সিচুয়েশন মানে কি, যেমন ধরে নাও কোনো একটা দুই ভাই, এক ভাই মনে করো চুরি করেছে, তখন আর একটা ভাই কী বলবে, তাকে বকা টকা দেবে, দিয়ে বলবে আর খবরদার করবি না। এই যে বকাটা দিল, কিন্তু সে যেহেতু তার ভাইকে সে জেলে পাঠালো না, এই টাইমে যেহেতু নিজের ভাই, এই যে মানে মানে এই যে ভাইটা কী করলো, মানে মরাল বিহেভিয়ারের পরিচয় দিল, জাস্টিসটা করলো না। জাস্টিস কি, সে চুরি করেছে তাকে জেলে পাঠানো, কিন্তু সেই টাইমে যেহেতু ওর ভাই সে কী করলো, তাকে বকা টাকা দিয়ে বললো এইরকম কাজ করবি না। এই যে একটা সিচুয়েশন চলো, একটা টাইমে একরকম কাজ, কিন্তু মানে অন্যের বেলায় বললো না এটা করা উচিত, জাস্টিসের মানে খুব কথাগুলো বললো, কিন্তু নিজের বেলায় সে তার ভাইকে কী করছে, বকা দিয়ে রেখে দিচ্ছে। এই যে দুই রকমের কাজে এটাকে হলো হাইপোথেটিক্যাল সিচুয়েশন তৈরি হচ্ছে। আর 4 নম্বর কি আছে, কালচারাল বায়াস। কালচারাল বায়াস বলতে আমাদের ইন্ডিয়ান মানে সংস্কৃতিতে এরকম সম্ভব না, এটা কালচারাল বায়াসের মধ্যে পড়ছে। তাহলে আমরা কী কী জানতে পারলাম, সমালোচনাগুলো কী কী, একটা হলো জেন্ডার বায়াস, তারপর হলো এজ বায়াস, মানে বয়স 10 থেকে 16 বছরের হচ্ছে হ্যান্সেস স্টোরি বোঝার মতো ততটা ক্ষমতা থাকা উচিত না, এটা জেন্ডার এজ বায়াসে পড়ে হচ্ছে, হাইপোথেটিক্যাল সিচুয়েশন হচ্ছে, আর একটা হলো কালচারাল বায়াস। আশা করি বোঝা গেল। এবার আমরা কোহলবার্গের যে নৈতিক বিকাশের এখান থেকে যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে সেই কোশ্চেনগুলো এবার একটু দেখে নিই। 1 নম্বর কোশ্চেন হলো, কোন মনোবিদ নৈতিক বিকাশের তত্ত্ব দিয়েছেন? অপশানগুলো কী কী? 1 নম্বর হলো কোহলবার্গ, 2 নম্বর হলো বান্দুরা, 3 নম্বর হলো পেয়ার, আর 4 নম্বর হলো এরিকসন। তাহলে আশা করি তোমরা সবাই জানো নৈতিক বিকাশের তত্ত্ব কে দিয়েছেন। নৈতিক বিকাশের তত্ত্ব দিয়েছেন কোহলবার্গ। 2 নম্বর কোশ্চেন দেখে নিই, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বে কয়টি লেভেল বা পর্যায় আছে? কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বে তাহলে লেভেল কটা আছে, অপশানগুলো দেখে নিই। এ আছে 2টো, বি আছে 3টে, সি আছে, এটা সি হবে, সি আছে 4টে, আর ডি আছে 5টা। তাহলে লেভেল কটা? লেভেল হলো 3টে। এটা খুব ভালো করে মনে রাখবে, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বে লেভেল হলো 3টে আর স্টেজ হলো 6টা। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 3 নম্বর কোশ্চেন, বুদ্ধির বিকাশের সঙ্গে নৈতিক বিকাশের সম্পর্কের উপর যে মনোবিজ্ঞানী গবেষণা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো, অপশানগুলো কী কী? আশুবেল ও পেয়াজ, বি আছে পেয়াজ ও কোহলবার্গ, সি আছে ব্রুনার ও স্কিনার, আর ডি আছে পেয়াজ অ্যান্ড স্কিনার। তাহলে কে করেছে? এটা হবে বি, পেয়াজ অ্যান্ড কোহলবার্গ। 4 নম্বরটা দেখে নিই, বিকাশের ফল শিখনের ফল কি? 1 নম্বর অপশান হলো আত্মসক্রিয়তা বৃদ্ধি করা, বি আছে আচরণ পরিবর্তন ঘটানো, সি আছে অভিযোজনের সক্ষম, আর ডি আছে উপরের সবকটি। তাহলে শিখনের ফল কি? উপরের সবকটি। লাস্ট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন হলো, কোহলবার্গের মত অনুযায়ী একজন শিক্ষিকা শ্রেণীকক্ষে মূল্যবোধ জাগ্রত করতে পারবে। 1 নম্বর অপশান হলো ধর্মীয় শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে, বি আছে শিক্ষার্থীদের মনোবিদ্যার বই পাঠ পড়তে বলে, 3 আছে আচরণ পরিবর্তনের জন্য স্পষ্ট কঠোর নিয়ম প্রণয়ন করে, আর 4 আছে নৈতিক নিয়ম আলোচনা করে। তাহলে কোনটা করবে? শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ জাগ্রত কী করে করবে? নৈতিক বিষয়ের উপর আলোচনা করে। তাহলে নৈতিক বিষয়ের উপর আলোচনা করে বাচ্চাদের মধ্যে মূল্যবোধ জাগ্রত করাতে পারবে। তাহলে আমাদের কোহলবার্গ কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা কোহলবার্গে কী কী পড়লাম একটু দেখে নিই।
কোলবার্গের যে তত্ত্ব, কোলবার্গের তত্ত্বে আমরা যে এইগুলো পড়লাম, বিশেষ করে কোলবার্গের স্টেজগুলো, সাধারণত পরীক্ষাতে এই স্টেজ থেকেই কোশ্চেন পড়ে। কোলবার্গের কটা স্টেজ আছে, লেভেল কটা দিয়েছে, স্টেজগুলো কি কি, স্টেজের মধ্যে যে এই যে 6টা স্টেজ আছে, 6টা স্টেজ থেকেই পরীক্ষাতে কোশ্চেন পড়ে। যেমন প্রথম লেভেলটা কী আছে, কনভেনিয়েন্স, প্রি কনভেনশন লেভেল। প্রি কনভেনশন লেভেলে যে দুটো দুটো করে ভাগ আছে, তারপর কনভেনশন লেভেলে দুটো ভাগ, বা উত্তর কনভেনশন লেভেলে যে দুটো করে ভাগ আছে, এই ভাগগুলো ভালো করে পড়বে। আর এই কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো করাচ্ছে এরকম টাইপেরই কোশ্চেন পড়বে। আশা করি বোঝা গেছে। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করবে, তার আমি উত্তর দেব। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।